সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসিমুজ্জামান, সহকারী শিক্ষক আমিনা বাকি রেসিডেন্ট, সহকারী শিক্ষক গণিত, আমিনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরিবন্দর, দিনাজপুর। আমি আজকে তোমাদের নবম শ্রেণীর সাধারণ গণিতের 16.1 অনুশীলনী অর্থাৎ 16 অধ্যায় পরিমিতির 16.1 অনুশীলনী সম্পর্কে আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা চলে যাই, এই 16 অধ্যায়টা হচ্ছে মূলত পরিমিতি অধ্যায়ের সঙ্গে সংশ্লিষ্ট অধ্যায়। তো এই 16.1 অধ্যায় পড়তে গেলে আমরা প্রথমেই জানবো যে পরিমিতি কী, তারপর এই পরিমিতির যেসব এই অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করার জন্য যেসব সূত্র প্রয়োজন সেই সূত্রগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকে আমাদের হচ্ছে প্রথম পর্বের ক্লাস 16.1 অনুশীলনী। তো প্রথমে আমরা চলে যাই যে এই পরিমিতি বিষয়টা কি, পরিমিতি কাকে বলে এবং এই পরিমিতির জনক কে। তো প্রথমে আমরা চলে যাই যে পরিমিতি হচ্ছে, দেখো তোমার বোর্ডে আমি লিখছি, পরিমিতি হলো গণিতের এক বৃহৎ শাখা যেখানে বিভিন্ন জ্যামিতিক আকৃতিসমূহের সাথে জড়িত বিভিন্ন মাপযোগগুলো নেওয়া হয়। অর্থাৎ এখানে যে বিভিন্ন যে জ্যামিতিক আকৃতি রয়েছে, যেমন আমরা যদি ত্রিভুজের কথা কল্পনা করি, ত্রিভুজ প্রধানত দুই প্রকারের, একটা হচ্ছে বাহুভেদের ত্রিভুজ আর একটা হচ্ছে কোণভেদের ত্রিভুজ। এই বাহুভেদের ত্রিভুজ হচ্ছে মূলত রয়েছে তিনটি, একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর একটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। আর কোণভেদে আমরা ত্রিভুজ পাচ্ছি তিনটি, অর্থাৎ একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং একটি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, তো এই বাহুভেদে এবং এই কোণভেদে যে ত্রিভুজগুলো রয়েছে, এই ত্রিভুজগুলোর কিন্তু চিত্রগুলো ভিন্ন ভিন্ন, নামের সঙ্গে এই চিত্রগুলোর মিল রয়েছে। তো এই বিভিন্ন চিত্রে আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, ঠিক আছে, তো বিভিন্ন চিত্রের ক্ষেত্রফলগুলো কিন্তু ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। তো এই জন্য এই চিত্রগুলোর ক্ষেত্রে সূত্রগুলো কিন্তু ভিন্ন ভিন্ন রকমের আসে। তো এই সূত্রগুলো সম্পর্কে আমরা মূলত যে বিষয়ে যে শাখায় এটি আলোচনা করা হয়, বিভিন্ন চিত্রের মাপযোগগুলোর ক্ষেত্রফল, ঠিক আছে, সেই শাখাটিই মূলত পরিমিতির আলোচ্য বিষয়। আচ্ছা, তো আমরা শিখলাম যে পরিমিতি কাকে বলে। তাহলে বিভিন্ন মাপযোগগুলো, বিভিন্ন যে আকৃতিগুলো রয়েছে, এই আকৃতিগুলোর বিভিন্ন মাপযোগগুলো নিয়ে আলোচনাটাই হচ্ছে মূলত পরিমিতি। আচ্ছা, এখন পরিমিতি যদি আমরা কোনো কিছু আমরা আলোচনা করতে চাই, তাহলে একটি সূত্রের মাধ্যমে আমরা বলতে পারি যে পরিমিতি হচ্ছে পরিমাপকৃত রাশি ভাগ একক রাশি। তাহলে পরিমিতিকে আমরা এভাবে আলোচনা করতে পারি যে পরিমিতি মূলত পরিমিতি, এটা হচ্ছে পরিমাপ, এটা হচ্ছে পরিমাপ হচ্ছে পরিমাপ করা যাবে পরিমাপকৃত রাশি ভাগ একক রাশি। অর্থাৎ একক রাশির সাপেক্ষে আমরা যদি একটি রাশিকে পরিমাপ করে থাকি তাহলে সেটি হচ্ছে পরিমাপকৃত রাশি। আচ্ছা, এখন এটি হচ্ছে একটি ডাস্টার। মূলত এই ডাস্টারটি যদি ধরে নিলাম যে এই রাস্তাটি 5 সেন্টিমিটার লম্বা, ঠিক আছে, 5 সেন্টিমিটার লম্বা। তাহলে একে যদি আমরা এই রাশির পরিমাপ করতে চাই, তাহলে সবসময় আমরা একে পরিমাপ করব এই একক রাশি দ্বারা। অর্থাৎ এই অংশটি হচ্ছে একক রাশি অপেক্ষা 5 সেন্টিমিটার বড়, বা 5 একক রাশি অপেক্ষা 5 গুণ লম্বা। কিভাবে আমরা পাচ্ছি সেটা দেখো, এটি যদি আমরা 5 গুণন 1 আকারে লিখে থাকি, তাহলে দেখো এই যে এই 1 সেন্টিমিটার যে কোনো একটি তোমার দৈর্ঘ্য থেকে এই ডাস্টারের দৈর্ঘ্যটি 5 গুণ লম্বা বা 5 গুণ বেশি, ঠিক আছে। এই রাশিটাই হচ্ছে মূলত পরিমাপ। আচ্ছা,
আমরা চলে যাই যে পরিমাপের জনককে, পরিমাপের জনক বলা হয় মূলত পিথাগোরাসকে পরিমাপের জনক বলা হয়। এবার আমরা চলে যাব যে এই পরিমিতি অধ্যায়ের যেসব সূত্র রয়েছে সেই সূত্রগুলো কি কি এবং সেগুলো কিভাবে মূলত আসে সেই বিষয়টি নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। তাহলে আমরা অষ্টম শ্রেণীতেই আমরা মূলত দেখেছি যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে, ঠিক আছে, পরিমিতির প্রয়োজনীয় সূত্রাবলী। তাহলে প্রথমে আমরা চলে যাই যে ত্রিভুজের 1 নম্বর সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল, সেটি যে কোনো ত্রিভুজই হোক, এটি কিন্তু উল্লেখ থাকবে না, ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সূত্র আমরা শিখেছি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমরা যদি ভূমির ইংরেজি হচ্ছে বেস, এই জন্য ভূমিকে ছোট হাতের বি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, বি দ্বারা প্রকাশ করা হয়। উচ্চতার ইংরেজি হচ্ছে হাইট, HEIGHT, এটিকে ছোট হাতের এইচ দ্বারা প্রকাশ করা যদি হয়ে থাকে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পাওয়া হচ্ছে কি, দেখো ত্রিভুজের ক্ষেত্রফলকে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এত। আচ্ছা, এখন এর একক, ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ, যেহেতু আমরা এখানে কোনো একক ধরে নিই অর্থাৎ সেন্টিমিটার অথবা মিটার কিছু লেখিনি, তো এখানে এই জন্য এটাকে লিখতেছি বর্গ একক। আচ্ছা, এটি গেল 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র যদি আমরা আলোচনা করি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজ হচ্ছে, সমকোণী ত্রিভুজের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি, সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে বলতেছি আমরা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল আমরা একই লিখতে পারি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল একই, তাহলে হাফ গুণন, আমরা এটাকে ভূমিকে যদি বি, উচ্চতাকে যদি এ ধরি তাহলে এ বি লিখতে পারি, অথবা হাফ গুণন বি গুণন এইচ, ভূমি গুণন উচ্চতা, এটাকে এভাবে লেখা যায়। আচ্ছা, এরপর আমরা আসবো যে যদি ত্রিভুজের 2টি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে। আচ্ছা, সমকোণী ত্রিভুজটা মূলত অঙ্কন করে দিই, এই যে এ বি সি, এখানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণে সমান। আচ্ছা, এটি হচ্ছে ভূমি, বিসি হচ্ছে ভূমি, আর ভূমির উপর দণ্ডায়মান যে অংশটি এ বি, যে দণ্ডায়মান বাহুটি, সেইটি হচ্ছে লম্ব। তাহলে এই লম্বটাকে ধরতেছি আমরা এইচ আর ভূমিকে ধরতেছি আমরা বি। তাহলে ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি মানে বিসি গুণন এ বি, তাহলে হাফ গুণন বি গুণন এইচ। আচ্ছা, এবার 3 নম্বরের সূত্রে চলে যাই। যদি একটি ত্রিভুজের 2 বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, ঠিক আছে, ত্রিভুজের 2 বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে। আচ্ছা, তো আমরা এই চিত্রটাকে, আচ্ছা আমরা উপরে লিখি, ডান পাশে লিখি, তাহলে সুবিধা হবে। 3 নম্বর, ত্রিভুজের 2 বাহু ও অন্তর্ভুক্ত কোণ দেওয়া যদি থাকে, অন্তর্ভুক্ত কোণ
দেয়া থাকলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? প্রথমে একটা আমরা ত্রিভুজ আঁকাই নিই, ঠিক আছে? এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজের একটা মধ্যমা আঁকি, এ বি সি যদি একটা ত্রিভুজ হয় আর এডি যদি ওই ত্রিভুজের মধ্যমা হয়, তাহলে আমরা যদি এই ত্রিভুজটির কথা কল্পনা করি, তাহলে দেখো এখানে বিসি, এই বিসি বাহু দৈর্ঘ্য, এই বিসি বাহু দৈর্ঘ্যকে যদি এ ধরি, বিসি বাহু দৈর্ঘ্য এ, এবি বাহু দৈর্ঘ্য সি এবং এসি বাহু দৈর্ঘ্য যদি বি হয়, মূলত একটি কোণের বিপরীত বাহুকে এই কোণের নাম অনুসারে হয়ে থাকে। যেমন এখানে এ কোণ, এ কোণের বিপরীতে রয়েছে বিসি বাহু, এই জন্য এই বিসি বাহুকে ছোট হাতের এ দিয়ে প্রকাশ করা হয়। এ বি বাহু, এই যে বি কোণ, এই বি কোণের বিপরীতে রয়েছে এসি বাহু, তাহলে এই জন্য এই এসি বাহুকে ছোট হাতের বি বাহু দ্বারা প্রকাশ করা হয়। সি কোণ, সি কোণের বিপরীতে রয়েছে এবি বাহু, এই এবি বাহুকে এই জন্য সি বাহু দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে কি বলতেছে যে যদি দুইটি বাহু দেওয়া থাকে, ঠিক আছে, এবং এদের অন্তর্ভুক্ত যদি কোণ দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটি কিভাবে আসে সেটি আমরা দেখব মূলত। তাহলে এখানে আচ্ছা, এই এডিকে যদি আমরা এইচ দিয়ে প্রকাশ করি, তাহলে দেখো যে এখানে দেখো ত্রিভুজ এডিসি, এডিসি কিন্তু একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে এডিসি এ দেখো এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, এডি হচ্ছে আমরা ধরে নিলাম এইচ, ঠিক আছে? আচ্ছা, এখানে এই যে এখানে এই কোণ সি যদি একটি কোণ দেয়া থাকে, তাহলে আমরা পাচ্ছি এইচ ইকুয়াল টু বি সাইন সি, অর্থাৎ এডি ভাগ সি এ। এডিকে যদি সি এ দ্বারা ভাগ করি, তাহলে পাবো আমরা এডিকে সি এ দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে তোমার এখানে সাইন সি, তাহলে এডি হচ্ছে এইচ, সি এ বাহু হচ্ছে বা এসি বাহু হচ্ছে বি, তাহলে এখানে হচ্ছে সাইন সি, তাহলে এইচ ইকুয়াল টু বি সাইন সি, ঠিক আছে? আচ্ছা, এরপর এখন যদি আমরা সমস্ত ত্রিভুজকে কল্পনা করি, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের কথা চিন্তা করি, এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ হাফ গুণন বিসি গুণন এডি, অর্থাৎ ভূমি, এডি হচ্ছে বিসি হচ্ছে মূলত ভূমি আর এডি হচ্ছে উচ্চতা। তাহলে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণন বিসি, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এডি বাহু অর্থাৎ এই এইচের যা মান, এই এডি বাহুর মানও তাই, তাহলে এই এইচের মান হচ্ছে বি সাইন সি, তাহলে বি সাইন সি, তাহলে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ এ বি সাইন ক্যাপিটাল সি, ঠিক আছে? তাহলে এভাবে আমরা ত্রিভুজ এবিসি এর যদি দুইটি বাহু দেওয়া থাকে, অর্থাৎ বি বাহু আর এ বাহু, ঠিক আছে, অর্থাৎ এসি বাহু আর বিসি বাহু, তাহলে এদের অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে সি। এই সি কোণের মান আমরা, এই সি কোণকে আমরা সাইনের সঙ্গে যুক্ত করে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে অনুরূপভাবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে অন্যান্য বাহুগুলো যদি তোমার সি বাহু আর এ বাহু নেই, তারপর হচ্ছে এ বাহু বি বাহু নেই এবং সি বাহু বি বাহু নেই, তাহলে এই তিনটি সূত্র আসবে। তাহলে এই ক্ষেত্রফলের সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি অনুরূপভাবে, যে দুইটি বাহু দেওয়া থাকে, তাহলে এদের অন্তর্ভুক্ত কোণ। তাহলে যদি সি বাহু এ বাহু চিন্তা করি, কল্পনা করি, তাহলে আমার কোণ দেওয়া থাকবে তখন কি বি কোণ। আচ্ছা, যখন এ বাহু বি বাহু নিব তখন বের হবে সাইনের সঙ্গে আসবে সি কোণ, যখন সি বাহু এবং বি বাহু নেব তখন সাইনের সঙ্গে আসবে এ কোণ। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে, যদি দুই বাহু আর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে,
ক্ষেত্রফল হবে হাফ, যদি এ নেই বি নেই তাহলে সাইনের সঙ্গে যুক্ত হবে সি, ইকুয়াল টু হাফ, যদি বি নেই সি নেই তাহলে সাইনের সঙ্গে যুক্ত হবে এ। দেখো বি সি এদের অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে এ, ইকুয়াল টু হাফ সি এ গুণন সাইন বি। তাহলে ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সূত্র হচ্ছে হাফ এ বি সাইন সি ইকুয়াল টু হাফ বি সি সাইন এ ইকুয়াল টু হাফ সি এ সাইন বি। তাহলে এভাবে যদি এরপর পরবর্তী সূত্রে আমরা চলে যাই, যদি তিনটি বাহু দেওয়া থাকে, একটি ত্রিভুজে যদি তিনটি বাহু দেওয়া থাকে এবং তিনটি বাহু যদি সমান না হয়, সমান হলে তো সেটি সমবাহু হয়ে যাবে, যদি বিষমবাহু হয় অর্থাৎ যদি তিনটি বাহু যদি বিষমবাহু ত্রিভুজ হয়, ঠিক আছে, বিষমবাহু যদি ত্রিভুজ হয় তাহলে, ঠিক আছে, বিষমবাহু যদি ত্রিভুজ হয়, এটি যদি এ, এটি যদি বি এবং এটি যদি সি হয় তাহলে এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি কোণ এবং এটা হচ্ছে সি কোণ। তিনটি বাহু যদি তিন বাহু দেওয়া থাকে, দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার পদ্ধতি, মানে ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করা যাবে, তাহলে প্রথমে যে কাজটি করতে হবে এই তিনটি বাহুর পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমাকে কিন্তু প্রকাশ করা হয় 2s দ্বারা, ঠিক আছে, পেরিমিটার বা পরিসীমা এটাকে 2s দিয়ে প্রকাশ করা হয়। পরিসীমা হবে তিনটি বাহুর যোগফল, ঠিক আছে, যে কোনো ত্রিভুজে তিন বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা। তাহলে এখান থেকে s এর মান বের করে নিতে হবে। তাহলে s এর মান হবে এই তিন বাহুর সমষ্টিকে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে এই s এর মান। এই s কে বলা হচ্ছে অর্ধ পরিসীমা। প্রথমে আগে অর্ধ পরিসীমা বের করে নিতে হবে, তারপর এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, অর্থাৎ পরিসীমা থেকে এ বাহু দৈর্ঘ্য বিয়োগ, পরিসীমা থেকে বি বাহু দৈর্ঘ্য বিয়োগ, পরিসীমা থেকে সি বাহু দৈর্ঘ্য বিয়োগ করার পর এই বিয়োগফলকে গুণ করতে হবে। গুণ করার পরে সেটির সঙ্গে এস গুণ করে তার উপর বর্গমূল নিলে যেটি পাওয়া যাবে সেটি হবে এই ত্রিভুজে তিন বাহু দেওয়া থাকলে তার ক্ষেত্রফল। আচ্ছা, এভাবে আমরা যদি সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজ চিন্তা করি তাহলে 4 নম্বরে এখানে গেল, 5 নম্বরের দিকে লিখি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে সমবাহু ত্রিভুজ বলতেছি আমরা যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, ঠিক আছে, এ বি সি এর তিনটা বাহু, যে ত্রিভুজে তিন বাহু সমান তাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে √3/4 এ স্কোয়ার বর্গ একক। আচ্ছা, আচ্ছা 6 নম্বর সূত্র চলে যাচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এগুলোর আলোচনা যখন আমরা অনুশীলনীর সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কিত সমস্যাগুলো করব সেই সময় আমরা এটি আলোচনা করে দেব মূলত। তাহলে সমদ্বিবাহু বলতেছে যে ত্রিভুজের দুইটি বাহু সমান, অর্থাৎ এ বি সি, এ বি বাহু আর এসি বাহু যদি সমান হয়, একটা টান দেওয়ার অর্থ সমান বোঝাবে, দুইটা টান দিলে হবে সমান্তরাল, সমান এবং সমান্তরাল। আচ্ছা, তো এই এ বি বাহু এবং এসি বাহু যদি সমান হয় তাহলে এই সমদ্বিবাহু এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই এবি বাহুর দৈর্ঘ্য 1 এ এবং এসি বাহুর দৈর্ঘ্য এ। তাহলে এবি বাহু সমান সমান এসি বাহু সমান সমান এ একক ধরে নিলাম,
আর বিসি বাহু হচ্ছে ভূমি, বিসি সমান সমান বি একক যদি হয়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে বি ভাগ 4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো বর্গ একক। অর্থাৎ এই বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি যদি হয়, তাহলে বি ভাগ 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা অধ্যায়ভিত্তিক যেসব প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো দেখব এবং সেগুলো সমস্যাগুলোর সমাধান করব। তো সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।